প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। গত ক্লাসে আমরা তোমাদের যে বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা সবাই করেছো? ঠিক আছে। আজকে আমাদের রসায়ন বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের রসায়নের শক্তি আমরা যে তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমাদের আলোচনায় আসবে এই তড়িৎ বিশ্লেষণ কোষ হিসাবে আজকে আলোচনা আমরা নিয়ে আসবো কি ড্রাইসেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন হওয়ার একটা কৌশল নিয়ে কি করবো আলোচনা করব। এবং আমাদের যদি সময় থাকে তাহলে আমরা এই নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে আলোচনা নিয়ে আসবো। আজকে আমাদের মূল বিষয় হলো কি ড্রাইসেলের গঠন, ড্রাইসেলের গঠন, তারপর কি লিখব রাসায়নিক বিক্রিয়া, দেখতে পাচ্ছ সবাই তো? রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন কৌশল। বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কৌশল। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের দুইটা জিনিস আলোচনার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করব। প্রথমে আমাদের যে আলোচনা আছে সেটা হলো কি ড্রাইসেলের গঠন। অর্থাৎ ড্রাই মানে শুষ্ক, সেল মানে কোষ। তাহলে বাংলা কথাটা আছে কি শুষ্ক কোষের গঠন। ড্রাইসেল কিন্তু এক ধরনের গালভানিক কোষ। তাহলে আমরা যে তড়িৎ বিশ্লেষণ কোষ লিখেছিলাম, তড়িৎ রাসায়নিক কোষের ভিতরে তড়িৎ বিশ্লেষণ কোষ আর হলো কি গালভানিক কোষ। ড্রাইসেলটা হলো কি গালভানিক কোষের মধ্যে অন্তর্ভুক্ত। ড্রাইসেলে আমরা যদি গঠন করতে চাই তার আগে আমরা একটা ড্রাইসেলে কি করতে হবে, আমাদের একটা ছবি দেওয়ার চেষ্টা করি আমরা। তাহলে ড্রাইসেলে আমরা একটা ছবি অঙ্কন করি। তোমরা সবাই আমার সাথে অঙ্কন করার কি করো চেষ্টা করো। দেখো আমি অঙ্কন করতেছি, আমি ড্রাইসেল আঁকার চেষ্টা করতেছি। ড্রাইসেল তোমরা সবাই আমার সাথে অঙ্কন করো। আচ্ছা তো? আচ্ছা, এইভাবে প্রথমে আমি এখান থেকে আমি একটা সংযোগ দিলাম। ঠিক আছে, এটা আমার একটা কৌশল। তুমি অঙ্কন করবে তোমার বাড়িতে তোমার মতন করে। আমি যেভাবে অঙ্কন করছি একটু দেখো তোমার কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে দেখে নেবো সবাই। এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা নিচে একটা কি করবো টান দেবো, দিয়ে দাও। এখান থেকে নিচে একটা কি করবো টান দেবো। এইভাবে আমরা এইভাবে কি করবো, এইভাবে বেরিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা এইভাবে একটা কি করবো, আর একটা পার্টিশন দেবো। বাস, তোর সবাই দিয়েছো তো? এখন আমরা এই যে এখান থেকে এইভাবে আমরা গোটাটার উপরে একটা এইভাবে ধাতুর একটা জিনিস আঁকার চেষ্টা করি। দেখো সবাই, দেখো আমি কিভাবে অঙ্কন করছি। তাহলে এইভাবে চলে আসো। এই যে আমাদের একটা কোষ অঙ্কন করা প্রায় হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হলো কি এখান থেকে আমাদেরকে
একটা কি রাখতে হবে, কার্বন দণ্ড এর মধ্যে দিয়ে আমাদের কি করতে হবে, প্রবেশ করতে হবে। আচ্ছা, এই যে কার্বন দণ্ড, এটা আমাদেরকে অ্যানোড হিসেবে কি করবে, কাজ করবে। আফসোস করার সময় তো এটা কি হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কি করবে, কাজ করবে। আচ্ছা, কার্বন দিয়ে দিলাম। তারপরে আমরা এর উপরে আমরা একটু দেখব, এর উপরে কি আছে, এর উপরে একটা টুপি, অর্থাৎ কি ধাতব, এই যে এটাকে বলা হয় কি, হ্যাঁ এই যে এবার একটা টুপি এখানে কি করলাম, দিয়ে দিলাম। তাহলে এই যে ধাতব ক্যাপ যেটা বলা হচ্ছে কি, এটাকে আমরা করলাম কি প্লাস, অর্থাৎ এটাকে করলাম কি প্লাস, আর এইটাকে করলাম আমরা কি মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা গ্যালভানিক কোর্সে যে দেখেছিলাম, আমরা অ্যানোডকে করেছিলাম কি মাইনাস, আর ক্যাথোডকে করেছিলাম কি প্লাস। তাহলে এই যে কার্বন দণ্ড ব্যবহার করলাম, এই কার্বন দণ্ড এটা হবে আমাদের কি ক্যাথোড, আর এই যে 10টার যেটা মানে চোঙ ব্যবহার করেছি সেটা হবে কি অ্যানোড। এখন আমরা এখানে যে জিনিসটা ব্যবহার করবো, লেবেলিং করি, এটা হলো কি ধাতব ক্যাপ, কোনটা এটা তোমরা সবাই একটু লিখে নাও, এটা হলো কি ধাতব ক্যাপ। আমরা কিন্তু পড়ছি কি, আমরা পড়ছি যে ডাইসিলের গঠন, ঠিক আছে, ওয়াসার ও সিল, এখান থেকে এই দুটাকে বলা হয়েছে কি ওয়াসার, ওয়াসার ও সিল, ও সিল, দেখছো সবাই তো? আচ্ছা ঠিক আছে, এরপরে বাইরের জ্যাকেট কোনটা, এটাকে বলা হচ্ছে কি বাইরের কি জ্যাকেট। দেখো তোমরা সবাই, বাইরের জ্যাকেট দেখতে পাচ্ছ সবাই তো? বাইরের কি জ্যাকেট। তাহলে আমরা একটু দেখি আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে কি সমস্যা হচ্ছে আর কি। এটা আমরা বললাম কি অসারশীল, কি বললাম অসারশীল, দেখতে পাচ্ছ সবাই, এই যে অসার ও শীল, অসার যেটা বলতে আমরা অসার ও শীল। আর এটা হলো কি বাইরের কি জ্যাকেট, এটা হলো কি বাইরের জ্যাকেট, জ্যাকেট মানে বাইরের যেটা আবরণ যেটা থাকে সেটা বলা হচ্ছে বাইরের জ্যাকেট। তারপর আছে কি দস্তার পাত্র, কি আছে দস্তা মানে জিঙ্ক, তাই না, জিঙ্কের পাত্র বা দস্তার পাত্র। তারপরে যেটা দেওয়া হয়েছে কি কাগজের পর্দা, কি দেওয়া হয়েছে তাহলে কাগজ, কাগজ থাকে তাই না, আমরা পড়ছি কি ডাইসেলের গঠন, কাগজে পর্দা, কাগজে পর্দা, ঠিক আছে। আর নিচে যেটা লেখা আছে ধাতব বেজ, কোনটা এটা লেখা আছে কি ধাতব বেজ, দেখতে পাচ্ছ সবাই, ধাতব বেজ, ধাতব বেজ, এটা দেখতে পাচ্ছ সবাই। এরপরে আমরা এই যে ফাঁকা জায়গাগুলো আমাদের আছে, অর্থাৎ কি এই যে ফাঁকা জায়গাগুলো কোন জায়গায়, এই যে এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা কিনবো অ্যামোনিয়াম ক্লোরাইড, কিনবো আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, সবাই লিখছে তো
ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপর কি নেব জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানি। তাহলে এই ডাইসিলের গঠনে আমরা যা দেখলাম, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানি, এই তিনটা জিনিসকে একসাথে কি করা হবে, মিক্স করা হবে, দিয়ে একটা পেস্ট, ইংরেজি বলা পেস্ট, বাংলাতে কাই বা আমরা লেই যাই বলি না কেন, এই পেস্ট, কাই, লেই এগুলো তৈরি করে আমরা এই জিঙ্কের কোটাটা কি করব, পূর্ণ করব। তাহলে আমরা এই ড্রাইসিলের গঠনে যদি আমরা দেখি, তাহলে আমরা একটা জিঙ্কের কোটা বা জার বা পাত্র আমরা ব্যবহার করব এবং এর মধ্যে দিয়ে একটা কার্বন দণ্ড কোটা জার ব্যবহার করব এবং সেই কোটার ভিতরে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানি মিশিয়ে যে কাই বা পেস্ট তৈরি করি, সেই কাই বা পেস্ট আমরা মিক্সচার করে সেটা আমরা কি ওই কোটার মধ্যে কি করব, পূরণ করে দেব। এরপরে আমরা ওই কোটার মধ্যে অর্থাৎ কি পেস্ট বা কাইয়ের মধ্যে দিয়ে একটি কার্বন দণ্ড প্রবেশ করাবো। কার্বন দণ্ড প্রবেশ করার সময় আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এই কার্বন দণ্ড যেন অবশ্যই এখানে থেকে না যায়, কারণ থেকে গেলে আমাদের নেগেটিভ পজিটিভ কানেকশন হয়ে যাবে। কাজে এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তারপরে এখানে যে পিচের আবরণ বা ওয়াসার শিল্পী দেওয়া হয়েছে, সেটা হলো গঠনের মধ্যে চলে আসে সব এইগুলো। এরপরে আমরা ড্রাইসেলের যে আমরা অ্যানোড ব্যবহার করলাম, অ্যানোড ব্যবহার করেছি কি জিঙ্কের পাত্র, আর ক্যাথোডিসে ব্যবহার করেছি আমরা কি কার্বন দণ্ড। এখন আমরা দেখব যে এই যে এর মধ্যে যে রাসায়নিক একটা বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটার ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেটা আমরা এখন কি করবো, সমীকরণের সাহায্যে কি করবো, দেখাবো। তাহলে এখন আমরা যে কাজটা নিয়ে আসবো সে কাজটা হল কি অ্যানোডের বিক্রিয়া। কোথায় বিক্রিয়া? অ্যানোডের বিক্রিয়া। তাহলে আমরা এখন সবাই একটু খাতাতে লিখবো। আমরা এখন এখানে লেখার চেষ্টা করবো আর কি, দেখি আমরা কতটুকু পারি। হ্যাঁ, অ্যানোডের বিক্রিয়া তোমরা সবাই লিখো খাতাতে, দেখছো তো সবাই? অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, বুঝছো সবাই তো? অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া মানে অ্যানোডে কি হবে, অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে জিঙ্ক জারিত হয়ে দুটা জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক 2+ আয়নে কি হবে, পরিণত হবে। অর্থাৎ জিঙ্কের যোজনে 2 কাজে সে দুটো ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। তাহলে আমরা লিখে ভাবে যে জিঙ্ক সলিড ছিল, তাই না, ইলেকট্রন দান করে, দেখতে পাচ্ছেন সবাই তো, দান করে জিঙ্ক 2+ AQ এবং কি দুটা ইলেকট্রন কি করলো, উৎপন্ন করলো। তোমরা সবাই খাতা লিখে নাও। তাহলে অ্যানোডে কি হবে, জিঙ্ক জারিত হয়ে দুটা ইলেকট্রন উৎপন্ন করবে, আবার জিঙ্ক 2+ আয়নে কি হবে, পরিণত হবে। এখন জিঙ্কের ছেড়ে দেওয়া দুটা ইলেকট্রন, এই যে আমরা কোষের ভিতরে যে পেস্ট, কাই এগুলো আমরা নিয়ে নাই, এই পেস্ট এবং কাই, পেস্ট বা কাই এর মধ্যে থাকা অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই যে এগুলো ব্যবহার করা হয়েছে, এইগুলো কি করবে, ওই জিঙ্কের ছেড়ে দেওয়া দুটি ইলেকট্রনকে কি করবে, গ্রহণ করবে। ইলেকট্রনকে গ্রহণ করে তাদের যাওয়ার ঝোঁক হলো কোন দিকে, ক্যাথোডে পৌঁছে দেওয়া, অর্থাৎ কার্বন দণ্ডে কি করা, পৌঁছে দেওয়া। তাহলে এবার কি হবে, ক্যাথোডে বিক্রিয়া। তো আমরা সবাই লিখি ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া। হ্যাঁ, ক্যাথোডে বিক্রিয়া আমরা একটু, যেহেতু আমার জায়গাটা একটু ছোট, তোমরা সবাই একটু বোঝার চেষ্টা করবে যে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে জিঙ্কের ছেড়ে দেওয়া দুটা ইলেকট্রন, আমরা যে পেস্ট ব্যবহার করেছিলাম, পেস্টের ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জিঙ্কের ছেড়ে দেওয়া দুটি ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস, ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পানিতে পরিণত হবে। তাহলে এটা হবে ক্যাথোডে বিক্রিয়া। তাহলে আমরা লিখবো, এবার কি লিখবো,
যে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম আয়ন অর্থাৎ কি NH4 সবাই লিখেছো তো, যোগ কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 আর কি এই দুটো ইলেকট্রন চলে আসবে, আসবে না? আসার ফলে কি উৎপন্ন হবে? আমরা এখানে আসলেই তোমাদের যাদের জায়গা আছে তোমরা ডান দিকে আরো দিয়ে লিখবা, আমার যেহেতু জায়গা নাই কাজেই আমি কি করলাম এখানে লেখার চেষ্টা করলাম। দেখো তোমরা সবাই যে অ্যামোনিয়াম আয়ন থেকে কি হবে, অ্যামোনিয়া গ্যাস কি হবে বের হবে NH3, ঠিক আছে? তারপরে কি উৎপন্ন হবে MnN2O3, এটা হলো কি ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং কি উৎপন্ন করবে পানি উৎপন্ন করবে H2O। আমরা সমতা করব ম্যাঙ্গানিজ দুইটা, তাতে আমরা এখানে দুইটা দিয়ে দেবো ম্যাঙ্গানিজ, তারপর এখানে আমরা 2 দেবো, তো 3 দুগুণে 6 আর 2 হাইড্রোজেন হলো 4টা, আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে কত 4 দুগুণে 8টা হাইড্রোজেন হয়ে গেল। আর অক্সিজেন কয়টা এখানে 3টা, আর এখানে একটা 3টা একটা 4টা, আর এখানে অক্সিজেন কয়টা আমাদের 2 দুগুণে 4টা, তাহলে আমাদের বাম দিকে যা আছে ডান দিকে তা আছে, অর্থাৎ সব কিছু মিলিয়েছে। তাহলে এখন আমরা এইটাকে টান দেব, টান দিয়ে কোষের মধ্যে যে একটা মানে সামগ্রিক একটা বিক্রিয়া ঘটছে, এই সামগ্রিক বিক্রিয়াটা এখন আমরা কি করব দেখব সবাই। কোষে কি সামগ্রিক বিক্রিয়া, এই কোষে সামগ্রিক বিক্রিয়া আমরা লিখবো এখানে কোষে সামগ্রিক বিক্রিয়া, তোমরা সবাই খাতাতে লিখে নাও কোষে সামগ্রিক বিক্রিয়া, দেখতে পাচ্ছ সবাই কোষে সামগ্রিক বিক্রিয়া, ঠিক আছে? কোষের সামগ্রিক বিক্রিয়া আমরা এখন দেখব যে অ্যানোডে আর ক্যাথোডের বিক্রিয়া করে আমরা যোগ করব, যোগ করে দেখব যে এখানে ইলেকট্রন 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 কি হয়ে যায়, কেটে যায়, থাকে কি তাহলে বাম দিকে থাকবে আমাদের জিঙ্ক, বাম দিকে থাকছে জিঙ্ক সলিড, লিখো তোমরা সবাই ZnE সলিড, যোগ মানে বাম দিকে গেলে বাম দিকে যোগ করব, মানে অ্যানোডের ক্যাথোডের দুটো বিক্রিয়া আমরা কি করব এখন যোগ করব। এখন দেখো এখানে থাকলো কি জিঙ্ক 2 প্লাস সরি বাম দিকে হলো জিঙ্ক সলিড, তারপর বাম দিকে এখানে থাকছে কি 2NH4 মানে কি অ্যামোনিয়াম আয়ন, অর্থাৎ এখানে যা ছিল তাই আমরা বসাবো, এখন এখানে বসিয়ে দেব 2NH4, এটা বসে থাকতে পারো কি প্লাস কি থাকছে 2NnO2। তাহলে কোষের সামগ্রিক বিক্রিয়া আমরা বাম দিকে যা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম অ্যামোনিয়াম আয়ন পেয়ে গেলাম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পেয়ে গেলাম, এখানে যা ছিল আমাদের ব্যালেন্স করে ও কথাটা আমাদের এখানে যোগ করা সেই কথাগুলো লিখতে হবে। এবার অ্যারো দিব, অ্যারো আমার জায়গা যেহেতু ডান দিকে নাই এটা আমি এখানে লিখছি। এবার ডান দিকের কথাগুলো আমরা দেখবো, ডান দিকে কি ছিল এখানে আমাদের জিঙ্ক 2 প্লাস আয়ন, সবাই লিখো আগে, তাহলে কি হবে এখানে জিঙ্ক 2 প্লাস আয়ন, আর কি থাকবে এখানে এই ডান দিকে আর কি থাকবে তাহলে এখানে জিঙ্ক 2 প্লাস আয়ন আর 2NH3 প্লাস কি থাকবে 2NH3, দেখতে পাচ্ছ সবাই তো 2NH3, আর কি থাকবে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড যোগ MnN2O3, এটা ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, আর এখানে থাকবে কত যোগ, কত হলো কি যোগ হলো কি পানি, এই যোগ হলো পানি, এটা হলো কোষের সামগ্রিক বিক্রিয়া। তাহলে আমরা এই তড়িৎ রাসায়নিক কোষের ড্রাই সেলে আমরা যে জিনিসটা পেয়ে গেলাম সেটা হলো কি যে অ্যানোডে জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক 2 প্লাস আয়ন এবং দুটো ইলেকট্রন উৎপন্ন করবে, আর এই দুটো ইলেকট্রন আমরা এই ড্রাই সেলের ভিতরে যে আমরা আমাদের যে পেস্ট ছিল, পেস্টের ভিতরে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের যে দ্রবণ ছিল, পেস্ট ছিল, সেই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ওই জিঙ্কের ছেড়ে দেওয়া দুটি ইলেকট্রন গ্রহণ করে কি হবে অ্যামোনিয়া গ্যাস
ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং পানিতে কি হবে, পরিণত হবে। এখন আমরা সমাধান করেছি, এবার আমরা কি করব, ওই অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়াগুলোকে যোগ করে আমরা এটা বলবো কি সামগ্রিক বিক্রিয়া। সামগ্রিক বিক্রিয়া দেখা গেল কি, আমরা বাম দিকে যা ছিল, অর্থাৎ বাম দিকে ছিল কি অ্যানোডের জিঙ্ক সলিড ছিল না, জিঙ্ক সলিড লিখলাম। তারপরে বাম দিকে অ্যামোনিয়াম আয়ন, এই যে অ্যামোনিয়াম আয়ন লিখলাম। তারপর কি ছিল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লিখলাম। তাহলে বাম দিকের বিক্রিয়া শেষ। আবার এই ইলেকট্রন কি হয়েছে, চলে গেছে। থাকছে কি এখন তাহলে অ্যারো দিয়ে, ডান দিকে কি থাকছে দেখো, জিঙ্ক 2+ আয়ন, জিঙ্ক এটা একটু দাও দিলে যেটা আয়ন অবস্থা আছে, জিঙ্ক 2+, তারপরে কি থাকলো এখানে, এই যে অ্যামোনিয়া গ্যাস, ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং পানি কি করেছে, উৎপন্ন করেছে। এটা আমাদের কোষে সামগ্রিক বিক্রিয়া। তোমাদের বইয়ে কিন্তু এইভাবে যোগ করে দেখা নাই, তোমাদের বই কিন্তু সামগ্রিক বিক্রিয়া হিসেবে এটা দেখানো হয়েছে। তা আমার মনে হয় তোমরা যদি অ্যানোড ক্যাথোড বিক্রিয়াকে এবার যোগ করে দেখো, তো তোমাদের এই জিনিসটা বেশি মনে থাকে এবং ভুলার কথা নয়। মানে অ্যানোডের ক্যাথোড বিক্রিয়া লিখতে পারলেই আমরা সামগ্রিক বিক্রিয়াটা কি করতে পারবো, লিখতে পারবো। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম ড্রাই সেলের যে গঠন এবং বিদ্যুৎ গঠন এবং রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন। এখন আমাদের এই ড্রাই সেল দিয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন হওয়ার দরকার, সেখানে যদি সংযোগ দেওয়া হয় তাহলে কি হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে। যেমন ধরো আমরা এই যে রিমোট চালাই, তারপর খেলনা গাড়ি চালাই, কিছু যন্ত্রপাতি চালাই, টর্চ লাইট জ্বালাই ইত্যাদি ক্ষেত্রে আমাদের কি হয়, ড্রাই সেল কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে আজকের যে আলোচনা ছিল, সে আলোচনায় কি ছিল, যে ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন হওয়া কৌশল নিয়ে আলোচনা করলাম। আজকে আমি যেহেতু আমার আরেকটি সময় আছে, তাহলে আমি আরেকটি কথা বলেছিলাম যে আজকে আরেকটি কথা নিয়ে আসবো, সেটা হলো কি নিউক্লিয়ার বিক্রিয়া। তো আজকে আমরা এই ড্রাই সেলের যে কাজগুলো করলাম, আমরা এখন এটা মিশিয়ে দিই। তোমরা সবাই বাড়িতে তোমাদের যে বই আছে বইগুলো দেখবা, বইয়ের ভিতরে এইগুলো আছে, তোমরা সবাই ভালো করে এগুলো পড়ার চেষ্টা করবে। এরপরে আমরা দেখবো নিউক্লিয়ার বিক্রিয়া। তোমরা সবাই খাতাতে লিখে নাও নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া হলো কি, তো যে বিক্রিয়ার ফলে মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া কোনটা? তাহলে আজকে আমাদের যে আলোচনা, দ্বিতীয় আলোচনা ছিল নিউক্লিয়ার বিক্রিয়া। যে বিক্রিয়ায় নিউক্লিয়াসের কি হবে, পরিবর্তন ঘটবে, যে বিক্রিয়ার ফলে কি হবে, পুরো নিউক্লিয়াসের কি হবে, পরিবর্তন ঘটবে, সেটাকে বলা হবে কি নিউক্লিয়ার বিক্রিয়া। এখন আমরা একটু দেখব যে বিক্রিয়ার ফলে, তো আমরা যে মানে এখানে ইলেকট্রনের একটা আদান প্রদান ঘটবে। আমরা এখানে দেখব যে বিক্রিয়ায় তাহলে এখানে আমরা নিউক্লিয়াসের পরিবর্তন ঘটবে, অর্থাৎ এখানে ইলেকট্রনের কোনো ভূমিকা কিন্তু এখানে নাই, ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না। আমি একটা কথা বলে ফেলেছি, ইলেকট্রন আদান প্রদান ঘটবে, সরি, আসলে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না, এখানে নিউক্লিয়াসের কি হবে, পরিবর্তন ঘটবে। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো কি, যে বড় বড় যে বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস কি করবে, তৈরি করবে। অর্থাৎ যে বিক্রিয়ায় বড় মোলের নিউক্লিয়াস ভেঙে ছোট মোলের নিউক্লিয়াস সৃষ্টি হবে, আবার ছোট ছোট মোলের নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় মোলের নিউক্লিয়াস সৃষ্টি করবে, এটাকে বলবো আমরা কি নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে এই নিউক্লিয়ার বিক্রিয়াকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হলো কি নিউক্লিয়ার ফিশন। একটা আমরা নিউক্লিয়ার বিক্রিয়া দুইভাবে ভাগ করতে পারি। এক নম্বর হলো কি নিউক্লিয়ার কি নিউক্লিয়ার কি ফিশন, তোমরা সবাই খাতা লিখে নাও। আর দুই নম্বর বলতে পারি কি নিউক্লিয়ার কি ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। তাহলে নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার কি ফিউশন। তো এখন আমাদের যে আলোচনা নিয়ে আসবো আমরা কি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় আমি তোমাদের একটা আগে বলেছি, যে বিক্রিয়ায় কোনো বড় মোলের নিউক্লিয়াস, অর্থাৎ কি যাদের পারমাণবিক সংখ্যা 82-এর বেশি, এই সকল মোলের নিউক্লিয়াস নিউটন দ্বারা মানে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে
ছোট ছোট মৌলের কি করবে, নিউক্লিয়াস তৈরি করবে, সেটাকে আমরা বলবো কি ফিশন বিক্রিয়া। তাহলে আমরা দেখি এখন আমরা এখানে একটা, এবং তাহলে আমরা এই যে নিউক্লিয়াসটাকে ভাঙবো কি দিয়ে, এই ভাঙার জন্য আমাদেরকে নিউটন ব্যবহার করতে হবে, তাহলে সেটাকে নিউটন দ্বারা কি করতে হবে, আঘাত করতে হবে। তাহলে এবার দেখি আমরা এইভাবে দেখো আমাদের বইয়ে কিন্তু কথাগুলো আছে, এখানে আমরা n লিখলাম, উপরে 1, এখানে 0, অর্থাৎ কি নিউটন দ্বারা আঘাত করব কাকে, একটা বড় মৌলের নিউক্লিয়াস, একটা বড় মৌলের নিউক্লিয়াসকে আমরা কি করব, আঘাত করব। কত এটা, ইউরেনিয়াম কত 235, এটা কত 92। তাহলে এই যে একটা নিউটন দ্বারা বড় মৌলের একটা নিউক্লিয়াস, নিউটনকে আমরা কি করলাম, ইউরেনিয়ামকে আঘাত করলাম, অর্থাৎ এখানে আঘাত এখন করা হয়নি, করছে। পরবর্তী ছবিতে তোমাদের বই দেওয়া আছে, দেখো এইভাবে দেখো, আমি যেভাবে লিখছি বই কিন্তু এভাবে আছে, আমি এভাবে করার চেষ্টা করছি। দেখো এখানে n10, অর্থাৎ এখানে আঘাত করছে, আর এখানে অলরেডি আঘাত করা কিন্তু হয়ে গেছে। দেখো আমাদের বই কিন্তু এভাবে আছে, আঘাত করা হয়ে গেছে। তাহলে ইউরেনিয়াম কত, ইউরেনিয়াম 235, মানে এটাই আর কি, আর কত 92, কত 92। তাহলে ইউরেনিয়াম 235 কে যদি নিউটন দ্বারা আঘাত করা হয়, দুইটা মৌল সৃষ্টি হবে। কয়টা, দুইটা মৌল। এই দুইটা মৌলের একটা নাম হবে কত, ব্যারিয়াম 141। এই একটা মৌল কত, এই যে তোমরা সবাই লিখে নাও, দেখতে পাচ্ছ তো সবাই, ব্যারিয়াম কত BA 100 কত 41, আর এখানে কত হলো 56। আর কত এটা হবে কত, এখানে দেখো তোমরা, এটা হবে কত ক্রিপ্টন KR কত 36, ক্রিপ্টন কত 36, উপরে কত হবে 92, কত 92। এইরকম দুটো মৌল কি হবে, সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা জানলাম, যে বড় একটা নিউক্লিয়াসকে যদি একটা নিউটন দ্বারা কি করা হয়, আঘাত করা হয়, তাহলে আমরা দুইটা মৌল পাবো। ঠিক আছে, দুটো মৌল পাবো, এবং সেই সাথে সাথে আমরা কি পাবো, আরো 3টা নিউটন উৎপন্ন হবে। তাহলে যে 1 2 3, কয়টা নিউটন উৎপন্ন হবে, 3টা। এই যে দেখতে পাচ্ছ সবাই, তো সবাই দেখতে পাচ্ছ কয়টা নিউটন উৎপন্ন হবে, 3টা। অর্থাৎ কি, এই যে n 3টা নিউটন কি হলো, উৎপন্ন হলো। তাহলে আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আমরা বলেছিলাম যে কোনো বড় মৌলের নিউক্লিয়াসকে একটি নিউটন দ্বারা আঘাত করলে সে বড় মৌলের নিউক্লিয়াসটা ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে দুইটা নতুন মৌলের নিউক্লিয়াস সৃষ্টি হবে, এবং 3টা নিউটন কি হবে, উৎপন্ন হবে। এখন বলছি যে 3টা নিউটনকে যদি এদের গতি কি করা হয়, মানে নিয়ন্ত্রণ করা যায়, এদের গতি যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই 3টা নিউটন দ্বারা যদি ইউরেনিয়াম 235কে আবার যদি আঘাত করে, তাহলে কি তৈরি হবে, একটা ইউরেনিয়াম থেকে একটা নিউটন দ্বারা আমরা 2টা মৌল পেয়ে গেলাম। এখন 3টা নিউটন দ্বারা যদি আঘাত করে, তাহলে কটা হবে, 6টা মৌল তৈরি হবে, এবং নিউটন তৈরি হবে কত, 3 থেকে 9টা কি হবে, নিউটন তৈরি হবে। তাদেরকে যদি আবার নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আবার সে কি করবে, ওই 9টা নিউটন দ্বারা 9টা ইউরেনিয়াম 235 কি করবে, আবার আঘাত করবে। এইভাবে চলতে থাকবে। এটাকে বলা হয় নিউক্লিয়ার কি চেন বিক্রিয়া। এই নিউক্লিয়ার চেন বিক্রিয়া খুবই মানে জটিল এবং সাংঘাতিক। এখানে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হবে, কাজে আমরা দেখাচ্ছি আর কি। আর এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। এই বিক্রিয়া যদি নিয়ন্ত্রণ করে, আমরা দেখেছি পারমাণবিক বোমা বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি কাজে এটা কি করা হয়, ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশে কিন্তু হচ্ছে, যেটা আমাদের কাজ শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে কিন্তু পারমাণবিক একটা চুল্লি তৈরি হচ্ছে। সেখানে আমাদের উন্নত মানের কি হবে, বিদ্যুৎ কি করা হবে, উৎপন্ন করা হবে। যদি এটা আমাদের হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে বিদ্যুতের যে চাহিদা আশা করি পূর্ণ হয়ে যাবে।
তাহলে আমরা যদি এটাকে সমীকরণ আকারে লিখি, তাহলে ইউরেনিয়াম, তোমরা খাতায় সবাই লিখে রাখো, ইউরেনিয়াম 200 কত 35, এটা মিশিয়ে দিই। তাহলে ইউরেনিয়াম কত, ইউরেনিয়াম 235, সবাই লিখো ইউরেনিয়াম 200, দেখতে পাচ্ছ তো সবাই, 235 92 কে আমরা কি দ্বারা, একটি নিউটন দ্বারা কি করলাম, আঘাত করলাম, না, আঘাত করে আমরা কি পেয়ে গেলাম, দুইটি মৌল পেয়েছি। একটা পেয়েছি কত, ব্যারিয়াম কত, এই যে ব্যারিয়াম 141 56 যোগ কি কে আর 36 উপরে হলো কত 92 যোগ প্রচুর পরিমাণে সেখানে কি হবে, শক্তি উৎপন্ন হবে, প্রচুর, দেখতে পাচ্ছ সবাই তো, প্রচুর কি হবে, শক্তি উৎপন্ন হবে, প্রচুর কি হবে, শক্তি, প্রচুর শক্তি উৎপন্ন হবে, প্রচুর এই যে শক্তি কি হবে, উৎপন্ন হবে। তাহলে আমরা এই যে বড় একটা নিউক্লিয়াসকে একটি নিউটন দ্বারা আঘাত করে ব্যারিয়াম 56 141 36 92 ক্রিপ্টন, আরেকটা জিনিস তৈরি হবে, সেটা আমাদের ছুটে গেছে, সরি, এখানে হবে 3টা কি হবে, নিউটন তৈরি হবে, কি হবে, 3টা নিউটন, এবং প্রচুর পরিমাণে শক্তি কি হবে, উৎপন্ন হবে। তাহলে আমরা ইউরেনিয়াম 235 কে নিউটন দ্বারা আঘাত করলে ব্যারিয়াম ক্রিপ্টন, দুইটা মৌল, 3টা নিউটন, এবং প্রচুর পরিমাণে কি হবে, শক্তি উৎপন্ন হবে। আর এই শক্তি দ্বারা আমরা কি করব, বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বোমা আর অন্য কাজে আমরা ব্যবহার করতে পারি, ভালো কাজে এবং ধ্বংসাত্মক কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে। এটা হলো নিউক্লিয়ার কি চেইন বিক্রিয়া। তাহলে এবার আমরা আরেকটা নিয়ে আসবো, সেটা হলো কি নিউক্লিয়ার কি ফিউশন, নিউক্লিয়ার কি ফিউশন বিক্রিয়া, ফিউশন, ফিউশন। আমরা আগে বলেছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় মৌলের একটা নিউক্লিয়াস সৃষ্টি করবে, সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার ফিউশন। তাহলে আমরা যদি এখানে দেখি একটা বিক্রিয়া দেখাই, বিক্রিয়া দেখার ক্ষেত্রে আমরা দেখি যে H1 এটা 2 প্লাস H এটা 1 এটা কত 3, এরা যুক্ত হবে, আর পরস্পর কি হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে, আমরা যদি এখানে অ্যারো দিয়ে দেখবো, এখানে কি তৈরি হচ্ছে, হিলিয়াম নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, He, আর এখানে কত হবে 2, এবং কত হবে এখানে 4, আর কি তৈরি হবে, একটা নিউটন তৈরি হবে, কি তৈরি হবে, একটা নিউটন। তাহলে 0 1 একটা নিউটন, আর তৈরি হবে কি, প্রচুর পরিমাণে কি হবে, শক্তি উৎপন্ন হবে, প্রচুর শক্তি। তাহলে আমরা নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন দুই বিক্রিয়াতে আমরা দেখলাম, দুটাতে নিউটন তৈরি হচ্ছে এবং দুটাতে প্রচুর পরিমাণে কি হচ্ছে, শক্তি কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা কি করা হয়, তৈরি করা হয়। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা কি করা হয়, তৈরি করা হয়। এখন আমরা যদি এটা একটু ছবি আকারে দেখি, তাহলে আমরা এই মোলের যদি এই পরমাণুটা যে হিসাব করি, প্রোটন কটা একটা, আর 2 থেকে 1 বাদ দিলে কি হয়, নিউটন বেরিয়ে আসে। তাহলে নিউটন একটা, প্রোটন কি একটা। তোমাদের বইয়ে কিন্তু ছবিটা দেওয়া আছে, আমরা আঁকার চেষ্টা করি। দেখো সবাই, এইভাবে একটা বল দেওয়া আছে, এইভাবে একটা বল দেওয়া আছে। তাই একটা বলকে আমরা মানে একটা কালার করি, কালার করার উদ্দেশ্য হলো এটা, আমরা একটাকে বলবো কি প্রোটন, একটাকে ধরবো আমরা কি নিউটন, একটা ধরো কি প্রোটন, একটা ধরো কি আমরা কি নিউটন। তাহলে এই মোলের নিউটন কয়টা, দুইটা, এই মোলের নিউটন কয়টা, দুইটা। তাহলে আমরা এইটাকে যদি ধরি কি n মানে নিউটন, আর এটা হলো কি তাহলে প্রোটন, এটা হলো কি প্রোটন, ঠিক আছে, এটা হলো কি প্রোটন, এটা হলো কি নিউটন। তাহলে
এখান থেকে যদি আসে তাহলে এই মানে এই দুটো আমরা যোগ করবো তো, তাই না? তাহলে এখান থেকে কি আসবে, এখানে আমরা এখানে বল হবে কয়টা, একটা, দুইটা এবং তিনটা বল দ্বারা আমরা এই যে বৃত্ত ভরাট করি, একটা বৃত্ত ভরাট করে এই বৃত্ত ভরাটটাকে আমরা ধরি যে কি প্রোটন। তাহলে এটা হলো কি প্রোটন কি, আর এই দুটো হলো কি, তাহলে এই দুটো হলো নিউট্রন। এই দুটো কি নিউট্রন। ভালো করে খেয়াল করো সবাই। এবার দেখো এই দুটাকে আমরা কি করব, যোগ করব। কি করব, এই দুটাকে যোগ করব। এই দুটাকে আমরা যোগ করব। যোগ করলে কি হবে দেখো, এখান থেকে তারা এই নিচের দিকে আসবে, দুইটা যোগ হয়ে গেল। যোগ হচ্ছে না? যোগ হয়ে এখন দেখো এখানে 1 2 3 তিনটাকে আমরা ধরেছি নিউটন, আর প্রোটন কয়টা, দুইটা। তাহলে এখানে করে দাও, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমরা কয়টা আমরা প্রোটন পেয়েছি, দুইটা। এই দুইটা প্রোটনকে আমরা কি করব, বৃত্ত ভরাট করে দিই আমাদের চিহ্নিত করার জন্য। এই যে বৃত্ত ভরাট করে দিলাম। তাহলে এই দুটো হলো কি, এই দুটো হলো প্রোটন, আর 1 2 3 এই তিনটা হলো নিউট্রন। অর্থাৎ কি ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াসের কি করছে, সৃষ্টি করছে। ঠিক আছে না? এটা নিউক্লিয়ার কি ফিউশন বিক্রিয়া। তাহলে এবার আমরা দেখি এই বিক্রিয়াটাকে আমরা যদি মানে ওই সমীকরণের সাহায্যে যদি প্রকাশ করতে চাই, সমীকরণের সাহায্যে প্রকাশ তো আমরা আগেই আমাদের করে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ কি যে এই যে হাইড্রোজেনের নিউক্লিয়াস, এই যে এই হাইড্রোজেনের একটা হলো কি প্রোটন, আর 2 থেকে 1 বাদ গেলে কত হয়, 1। তাহলে একটা হলো কি নিউট্রন। তাহলে প্রোটন একটা, নিউট্রন একটা। তাহলে এই যে দেখো একটা হলো প্রোটন, একটা নিউট্রন। এবার দেখো এখানে প্রোটন কয়টা, একটা, এটা প্রোটন আর নিউট্রন কয়টা, 3 থেকে 1 বদল কত হলো 2। এই যে দুইটা হলো নিউট্রন। এবার এই দুটোকে কি করব, আমরা যোগ করব। যোগ করে কি তৈরি হলো দেখো, এখান থেকে যে জিনিসটা তৈরি হয়েছে আমাদের, দেখো তোমরা সবাই একটু খেয়াল করো। এখানে তৈরি হয়েছে কি হিলিয়াম নিউক্লিয়াস কি হয়েছে, সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে, হিলিয়াম নিউক্লিয়াস, এবং একটা নিউট্রন সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে, একটা নিউট্রন সৃষ্টি হলো। আর এখানে কি সৃষ্টি হলো, হিলিয়াম। অর্থাৎ হিলিয়ামে দেখো প্রোটন কয়টা, প্রোটনটা দেখছি আমরা কি, এই যে প্রোটন কয়টা, একটা, দুইটা হলো কি প্রোটন, আর নিউট্রন কয়টা হবে, নিউট্রন হবে কয়টা, দুইটা। প্রোটন ও দুইটা, নিউট্রন ও কয়টা, দুইটা। তাহলে আমরা প্রোটনকে ভরাট করেছি, ভরাট করে দাও। এই যে প্রোটনকে ভরাট করে দিলাম, এই যে প্রোটন ভরাট করে দিলাম। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে এটা কোন নিউক্লিয়াস হলো, এটা হিলিয়াম নিউক্লিয়াস। অর্থাৎ কি এইটা হিলিয়াম নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে বড় ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করছে, এবং সেখানে কি হচ্ছে, হিলিয়াম এবং একটা নিউট্রন, এখানে প্রচুর পরিমাণে শক্তি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা আমরা রাসায়নিক বিক্রিয়া দিয়ে ফেলেছি এই ঘটনা। তাহলে তোমরা এবার বুঝতে পেরেছো কি আমরা এখানে যে ঘটনাগুলো ঘটিয়েছি, হাইড্রোজেনের যে আইসোটোপ ছিল কটা, সাতটা আইসোটোপের ভিতরে এই 3টা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, বাদ বাকি 4টা আইসোটোপ গবেষণাগারে কি করা হয়, সংশ্লেষণ করা হয় বা তৈরি করা হয়। আর এই ক্ষুদ্র যে আইসোটোপ, এটা না হলো ডিউটেরিয়াম, এটা না হলো টিডিয়াম। ডিউটেরিয়াম ও টিডিয়াম এরা যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস কি করলো, সৃষ্টি করলো। তাহলে এই যে বিক্রিয়ার মাধ্যমে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বোমা কি হাইড্রোজেন বোমা কি করা হয়, তৈরি করা হয়। তো আজকে আমরা যে পাঠদান করলাম সেখানে কি ছিল আমাদের, যে তড়িৎ বিশিষ্ট কোষের বিশেষ করে ডাইসেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন। এরপরে যে আমাদের আলোচনা ছিল কি নিউক্লিয়ার বিক্রিয়া। এখন আমরা দেখি তোমাদের মধ্যে কে কতটুকু মনে রাখতে পেরেছ যে ডাইসেলের আমরা গঠনে যে সকল পদার্থগুলো ব্যবহার করেছিলাম, কি কি পদার্থ ব্যবহার করেছিলাম। অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে। এগুলোকে আমরা একসাথে কি দিয়ে কি করেছিলাম, পানি, হ্যাঁ ঠিক আছে, পাতিত পানি। এই পাতিত পানিতে আমরা এটা কি করেছিলাম, একটা পেস্ট তৈরি করেছিলাম। উত্তর তোমার সুন্দর হয়েছে। এরপর আমরা বলবো ডাইসেলের যে একটা যে কোটা ব্যবহার করেছি, কোটা বা জার বা পাত্র যেটা আমরা বলি,
এটা কিসের তৈরি ছিল? জিঙ্কের তৈরি। সুন্দর, তো সুন্দর হয়েছে। এরপর আরেকজন বলো তো, আমরা ডাইসেলের ভিতরে যে একটা কালো একটা দণ্ড সেখানে ঢুকিয়ে দিয়েছিলাম, সেই দণ্ডটা কিসের দণ্ড ছিল? কার্বন দণ্ড। উত্তর সুন্দর হয়েছে। এই কার্বন দণ্ডের মাথায় উপরে কিন্তু পজিটিভ করা ছিল না? তাহলে এই পজিটিভটা অংশটাকে আমরা অ্যানোড না ক্যাথোড হিসেবে ব্যবহার করেছিলাম? ক্যাথোড। কারণ আমরা এর আগে বলেছিলাম যে এই গ্যালভানিক ডাইসেল যেহেতু একটা গ্যালভানিক কোষ, আর গ্যালভানিক কোষে ক্যাথোড যেটা সেটা ধনাত্মক হবে, আর অ্যানোড সেটা কি হবে? ঋণাত্মক হিসেবে ব্যবহার করা হবে। তো ঠিক আছে। এরপরে আমরা আরেকটা আমাদের যে কাজ ছিল, সেই কাজের ভিতরে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া যে আলোচনা করলাম। দেখি এখান থেকে কিছু প্রশ্ন করি। এই নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় বড় মোলের নিউক্লিয়াস ভেঙে ছোট মোলের নিউক্লিয়াসে পরিণত হবে এবং ছোট ছোট মোলের নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় একটি মোলের নিউক্লিয়াস সৃষ্টি করবে, তাকে বলা হবে কি? নিউক্লিয়ার বিক্রিয়া। উত্তর সুন্দর হয়েছে। এরপরে একজন বলো তো, এই নিউক্লিয়ার বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন। কত উত্তর সুন্দর হয়েছে। আমরা আরেকটু জানতে চাই তোমাদের কাছ থেকে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় কি ঘটবে বা কি করা হবে? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় বড় মোলের নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করে ছোট মোলের নিউক্লিয়াসে কি হবে? পরিণত করা হবে। উত্তর সুন্দর হয়েছে। এরপরে আমরা নিউক্লিয়ার ফিউশন সম্বন্ধে বলবো। কি করা হবে? একজন বলো। হ্যাঁ, যে ক্ষুদ্র ক্ষুদ্র মোলের নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় মোলের নিউক্লিয়াস কি হবে? সৃষ্টি হবে। উত্তর সুন্দর হয়েছে। এবার আরেকজন বলো, এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কোন কাজে ব্যবহার করা হয়? হাইড্রোজেন বোমা তৈরিতে কি করা হয়? এটা ব্যবহার করা হয়। উত্তর সুন্দর হয়েছে। কাজে আজকে আমরা যে আলোচনা করলাম, সে আলোচনার মধ্যে থেকে আমরা যে কাজগুলো শিখলাম, তোমরা বাড়িতে সবাই তোমাদের বাড়িতে যে বই আছে, তোমরা বইগুলো খুলবে এবং বইগুলো খুলে এই যে আমি যে ক্লাস নিলাম, বইয়ের সাথে তোমার যে পাঠদানগুলো, আমার কথাগুলো, আমার যে পাঠদান করলাম, সেগুলো তোমরা মানে ডাউনলোড করে দেখবা যে এর সাথে আমাদের কথাগুলো মিল আছে কিনা। আমি তোমাদেরকে একটু সহজভাবে বলার চেষ্টা করেছি। তোমরা বইয়ের সাথে কথাগুলো মিলিয়ে নেবে। আমি আশা করি তোমরা এইভাবে যদি পড়ো, তাহলে তোমাদের জিনিসটা আরও সহজ হয়ে যাবে এবং তোমরা মুখস্থ বিদ্যা থেকে আমরা বেরিয়ে আসবো এবং বুঝে আমরা এই কাজগুলো করার কি করবো? চেষ্টা করবো। তো আগামী দিন তোমরা বাড়ি থেকে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে যে রাসায়নিক সমীকরণ এবং রাসায়নিক সমীকরণ দুটা খাতায় কি করবে? লিখে দিয়ে আসবে। তোমাদের আগামীতে আমরা এই অধ্যায়ের, বিশেষ করে অধ্যায়ের আমরা আরো কিছু অংশ আছে, যে পানির তড়িৎ বিশ্লেষণে কিভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, এটা নিয়ে আলোচনা করব। সে সাথে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা গ্যালভানিক কোষের যে ড্যানিয়েল শেলে যে লবণ সেতু ব্যবহার করেছিলাম, লবণ সেতুর ব্যবহার নিয়ে আমরা কি করব? আলোচনা করার চেষ্টা করব। দুটাকে আমরা একসাথে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা ড্যানিয়েল শেল আগে আলোচনা আমাদের হয়েছে, আজকে শুধু আমরা সামনের দিন আমরা ওই পানির তড়িৎ বিশ্লেষণ এবং সেই সাথে গ্যালভানিক কোষে যে লবণ সেতু বা ড্যানিয়েল শেলে যে লবণ সেতু ব্যবহার করা হয়েছিল, সেটা ব্যবহার নিয়ে কি করব? আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সচেতন থাকো। যেহেতু সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী রূপে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আমাদের বাংলাদেশে কিন্তু এর প্রভাব পড়েছে। কাজে আমরা সকলেই সতর্ক থাকব। বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই আমরা মাস্ক পরে বাইরে বের হব এবং আমরা পারতপক্ষে নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করব এবং জনসংগম এড়িয়ে চলার চেষ্টা করব। অনুরূপভাবে
আমরা যখন বাইরে থেকে বাড়িতে প্রবেশ করবো তখন অবশ্যই আমরা সাবান দিয়ে হাত মুখ ধুয়ে খাবার দাবার গ্রহণ করবো এবং অন্যান্য কাজকর্ম করবো। তা আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ক্লাস শেষ করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।